ইরানের শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, অনিশ্চয়তায় দুই দেশের বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি। যুদ্ধবিরতি উপেক্ষা করে ইউক্রেনে রুশ হামলায় ৩ জন নিহত, পাল্টাপাল্টি অভিযোগে আবারও অনিশ্চয়তায় শান্তি আলোচনা। ৯ বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর, ১৩ মে বেইজিং যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবং ভূরাজনৈতিক অস্থিরতা ও ডলারের মান বৃদ্ধিতে বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন, আউন্স প্রতি দর কমল ১.২%। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিষয়ে আপনাদের সঙ্গে আছি আমি আমরি নিফা। ইরানের দেওয়া শান্তি প্রস্তাবের জবাবকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে তাদের লিখিত বার্তা পাঠালেও তা নাকচ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুই দেশের পাল্টাপাল্টি এই অবস্থানে আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে সম্ভাব্য শান্তি চুক্তি। বিস্তারিত থাকছে আজহার স্বপ্নের রিপোর্টে। শান্তি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো ১৪ দফার প্রস্তাবে জবাব দিয়েছে তেহরান। গত রোববার পাকিস্তানের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করে ইরান, যেখানে গুরুত্ব পেয়েছে আঞ্চলিক যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালীর নিরাপত্তা। তবে ইরানের এই জবাবকে কোনোভাবেই ইতিবাচক হিসেবে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। ইরানের বিরুদ্ধে টালবাহানার অভিযোগও তোলেন তিনি। ইরান তাদের শর্তে অবিলম্বে নৌ অবরোধ প্রত্যাহার এবং সব ধরনের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবি জানিয়েছে। এছাড়া পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে হামলার স্থায়ী সমাপ্তির নিশ্চয়তা চেয়েছে দেশটি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইরান বিরোধী যুদ্ধ এখনই শেষ হচ্ছে না। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের কঠোর অবস্থানের পরপরই অস্থিতিশীল হয়ে উঠেছে বিশ্ব জ্বালানি বাজার। আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৩% বেড়ে বর্তমানে ব্যারেল প্রতি $১০৪ ছাড়িয়েছে। যুদ্ধবিরতি নিয়ে এমন অচলাবস্থার মধ্যেই পারস্য উপসাগরে পাল্টাপাল্টি ড্রোন ও জাহাজ জব্দের ঘটনায় নতুন করে সংঘাতের শঙ্কা বাড়ছে। শান্তি ফেরানোর এই কূটনৈতিক চেষ্টা এখন কোন দিকে মোড় নেয় সেটি দেখার বিষয়। আজহার স্বপ্নীল, আরটিভি। ইরানে অভিযানের সময় পাশের দেশ ইরাকে গোপন ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল। যদিও দুর্গম মরুভূমির এই ঘাঁটির ব্যাপারে জানত না ইরাকও। এমন তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে। তবে এমন ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যেই সামনে এলো মধ্যপ্রাচ্যের নতুন এক গোপন অধ্যায়। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে বিমান অভিযান পরিচালনার জন্য ইরাকের মরুভূমিতে গোপনে একটি সামরিক ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। শুধু তাই নয়, সেই ঘাঁটির অস্তিত্ব ফাঁস হওয়ার আশঙ্কা দেখা দিলে ইরাকি সেনাদের লক্ষ্য করে হামলাও চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর ঠিক আগে তৈরি করা হয় এই গোপন ঘাঁটি। সেখানে মোতায়েন ছিল ইসরায়েলি বিশেষ বাহিনী। পাশাপাশি এটি ব্যবহার করা হচ্ছিল ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক্স ও উদ্ধার কার্যক্রমের কেন্দ্র হিসাবে। বিশেষ করে ইরানের ভেতরে অভিযানের সময় যে কোনো যুদ্ধ বিমান ভূপাতিত হলে উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতিও ছিল সেখানে। তবে মার্চের শুরুতেই ফাঁস হয়ে যাচ্ছিল পুরো অভিযান। স্থানীয় এক রাখাল মরুভূমিতে অস্বাভাবিক হেলিকপ্টার চলাচল দেখতে পেয়ে বিষয়টি ইরাকি কর্তৃপক্ষকে জানায়। তদন্তে যায় ইরাকি সেনারা। তখনই ওই এলাকা জুড়ে বিমান হামলা চালানো হয় বলে দাবি করা হয় প্রতিবেদনে। এতে এক ইরাকি সেনা নিহত এবং আহত হয় আরও কয়েকজন। পরে জাতিসংঘে অভিযোগও করে বাগদাদ। শুরুতে এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হলেও ওয়াশিংটন নিজেদের সম্পৃক্ততার কথাও অস্বীকার করে। বিশ্লেষকদের মতে, ইরানের মতো দূরবর্তী লক্ষ্যবস্তুতে ধারাবাহিক বিমান হামলা চালাতে ইসরায়েলের জন্য এমন একটি ঘাঁটি ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ইসরায়েল থেকে ইরানের দূরত্ব প্রায় ১০০০ মাইল। তাই অভিযানের সক্ষমতা বাড়াতে ইরাকের পশ্চিমাঞ্চলে জনমানবহীন এই মরুভূমিকে বেছে নেওয়া হয়। অতীতে ১৯৯১ এবং ২০০৩ সালে সাদ্দাম বিরোধী অভিযানের সময়ও যুক্তরাষ্ট্র একই অঞ্চল ব্যবহার করেছিল। যদিও পুরো ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তেল আবিব। তবে মার্চে ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান টোমার বার এক বার্তায় বলেছিলেন, তাদের বিশেষ ইউনিট এমন কিছু মিশন পরিচালনা করছে যা কল্পনাকেও নাড়া দেবে। সেই বক্তব্যের সঙ্গেও নতুন এই প্রতিবেদনের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। আব্দুল মালেক, আরটিভি।
যুদ্ধবিরতির মাঝেও মধ্যপ্রাচ্যে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। লেবাননে একদিনেই নিহত হয়েছে আরও 51 জন। এদিকে ফিলিস্তিনের গাজায়ও নিহত হয়েছেন বেশ কয়েকজন। এমন আগ্রাসনকে বাস্তবিক অর্থেই যুদ্ধবিরতির লঙ্ঘন বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। চলছে যুদ্ধবিরতি, তবে লেবাননে বোমাবর্ষণ দেখে তা বোঝার উপায় নেই। একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। কয়েকদিনের ধারাবাহিক এমন হামলায় নিহত হচ্ছে লেবানিজরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবারের তথ্য অনুযায়ী দেশটিতে ইসরায়েলি হামলায় আগের 24 ঘন্টায় 51 জন নিহত হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিন জেবাইল জেলার কালাউয়া ও তিবিনিতে 2 চিকিৎসা কেন্দ্রেও হামলা করা হয়েছে। এই ঘটনায় 2 প্যারামেডিক চিকিৎসকও নিহত হয়েছেন। এ নিয়ে 2 মার্চ থেকে নতুন করে লেবাননে হামলা শুরুর পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2846 জনে। এমনকি যুদ্ধবিরতি শুরুর পর থেকে নিহত হয়েছে 552 জন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে আরও 12 লাখের বেশি বাসিন্দা। অপরদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের উপর হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে তাবেহ শহরে ইসরায়েলি সামরিক অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা, যার ফলে ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। হিজবুল্লাহর এফপিভি ড্রোনের জবাব দিতে হিমশিম খাওয়ার কথা স্বীকারও করেছে ইসরায়েল। এদিকে ভঙ্গুর যুদ্ধবিরতি আরও কঠিন পরীক্ষার মুখে ফেলেছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় রবিবারও নিহত হয়েছে আরও 3 জন। এর মধ্যে হামাস পরিচালিত পুলিশ বাহিনীর 2 সদস্য রয়েছে। এর ফলে যুদ্ধবিরতির পর ও ইসরায়েলি হামলায় 851 জন নিহতের ঘটনা ঘটেছে। এছাড়াও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে গাজাবাসী। মিশরের রাফা সীমান্ত দিয়ে প্রতিদিন 200 জনকে চিকিৎসার জন্য অনুমতি দেওয়া থাকলেও মে মাসের প্রথম সপ্তাহে প্রতিদিন 40 জনেরও কম রোগী যাওয়ার অনুমতি পেয়েছে। চিকিৎসার অপেক্ষায় প্রতিদিন 10 জন রোগী মারা যাচ্ছে। এছাড়া প্রতিদিন 600 ত্রাণবাহী ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি থাকলেও প্রবেশ করছে মাত্র 2 শতাধিক। আব্দুল মালেক, RTV। গত 24 ঘন্টায় রাশিয়ার হামলায় নিহত হয়েছেন 3 ইউক্রেনীয় নাগরিক। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 3 দিনের যুদ্ধবিরতির মধ্যে এসব হামলা চালায় রুশ বাহিনী। জাপোরিঝিয়া, দিনিপ্রপেট্রোভস্ক এবং হেরসন অঞ্চলে এসব প্রাণহানির খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হেরসনে ড্রোন হামলায় এক নারী নিহত হওয়ার পাশাপাশি শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে 1000-এরও বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ তুলেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ক্রিমিয়া সহ বিভিন্ন রুশ সীমান্ত এলাকায় ড্রোন ও কামান দিয়ে হামলা চালিয়েছে কিয়েভ। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানে আবারও অনিশ্চয়তায় পড়েছে শান্তি আলোচনা। দীর্ঘ 9 বছর পর চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 13 থেকে 15 মে পর্যন্ত বেইজিং সফরে থাকবেন তিনি। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। বার্তায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফর পরিকল্পনা। প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে 2017 সালের নভেম্বরে প্রথম চীনে গিয়েছিলেন ট্রাম্প। তারপর আর চীন সফরে যাননি তিনি। পরবর্তীতে তার উত্তরসূরি প্রেসিডেন্ট জো বাইডেনও নিজের মেয়াদকালে চীন সফর করেননি। এই হিসেবে আসন্ন এই সফর কেবল ট্রাম্পেরই নয়, বরং 9 বছর পর প্রথম চীনে কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর। দীর্ঘ 15 বছরের নির্বাসন আর কারাভোগ শেষে প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। সোমবার সকালে ব্যাংককের ক্লুম প্রেম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বাসভবনে ফেরেন। এ সময় কারা ফটকে তাকে লাল গোলাপ দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান স্বজন ও সমর্থকরা। তবে মুক্তি পেলেও আগামী 4 মাস সরকারের কঠোর নজরদারিতে থাকতে হবে 76 বছর বয়সী এই নেতাকে। শর্ত অনুযায়ী সার্বক্ষণিক পড়তে হবে ইলেকট্রনিক মনিটরিং ব্রেসলেট। থাকসিনের এই প্রত্যাবর্তন থাই রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস দিচ্ছে। আটলান্টিক মহাসাগরে হান্টা ভাইরাস সংক্রমিত প্রমোত্তরী MV হন্ডুরাস থেকে যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ সফলভাবে শুরু হয়েছে। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকেও গার্সিয়া জানিয়েছেন, সোমবার পর্যন্ত 19টি দেশের 94 জন যাত্রীকে জাহাজ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কানারি দ্বীপপুঞ্জের তেনেরিফে দ্বীপে নোঙর করা জাহাজটি থেকে প্রথম দফায় স্প্যানিশ নাগরিকদের নামিয়ে বিশেষ বিমানে মাদ্রিদে নেওয়া হয়। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে 3 পর্যটকের মৃত্যু হওয়ায় ইউরোপ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে যাত্রীদের 42 দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। বাকি যাত্রীদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ থেকে বিশেষ উদ্ধারকারী বিমান পৌঁছানোর কথা রয়েছে। তামিলনাড়ুর রাজনীতিতে ক্ষমতার একমাত্র কেন্দ্র হওয়ার কড়া বার্তা দিলেন নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। শপথ গ্রহণের পর প্রথম ভাষণেই তিনি স্পষ্ট করেন, নীতি নির্ধারণে কোনো জোটসঙ্গীর চাপের মুখে নতি স্বীকার করবেন না তিনি। নিজেকে সাধারণ মানুষের কাতারে পরিচয় দিয়ে বিজয় হুঁশিয়ারি দেন, সরকারকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
এ সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ সকল জোট সঙ্গীদের ধন্যবাদ জানান তিনি। সাধারণ মানুষের অধিকার রক্ষায় দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করেছেন এই সুপারস্টার। বিশ্ববাজারে বড় পতন হয়েছে স্বর্ণের দামে। যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনায় অচল অবস্থা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুটির দাম 1.2% পর্যন্ত কমেছে। বর্তমানে প্রতি আউন্স স্পট গোল্ড বিক্রি হচ্ছে $4,657। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। ফলে উচ্চ সুদের হারের আশঙ্কায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের উপর থেকে আস্থা সরাচ্ছেন বিনিয়োগকারীরা। সেই সাথে ডলারের মান শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে। মূলত ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে ধাতুটির দামে এই অস্থিরতা। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আর টিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আর টিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।